দেখুন, এই কাজটা ভালো, কিন্তু পরিশ্রম আছে, পরিশ্রম করতে হবে। পরিশ্রমের মেহনতের ফল নাকি মিঠা হয়, একদম এটাই বলবো। আর করুন, যদি কারোর করার ইচ্ছা থাকে করুন, ভালো কাজ। বেকার যারা আছেন, যদি দুটো পয়সা কামাতে চান, তাহলে গ্রামগঞ্জের মানুষের তো কাজকর্ম একদমই নেই বললেই চলে। এই মাঠে খেটে মজুরি করে কত টাকা হয়, তার থেকে আমার মনে 10টা নিয়ে শুরু করলে তার থেকে একটু ভালো থাকা যায়। নমস্কার, দেশ ও দেশের বাইরে থেকে যেখান থেকে আজকের এই প্রতিবেদন দেখছেন, সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। দ্য ফার্মিং মাস্টার ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের পক্ষ থেকে আমি মণিকুমার বিশ্বাস। তো প্রিয় দর্শক, দেখতেই পাচ্ছেন যে আমি আজকে একটা শূকরের ফার্মের পাশে দাঁড়িয়ে রয়েছি। তা প্রতিবারের মতোই আজকের এই প্রতিবেদন নিয়ে আমরা চলে এসেছি নদিয়া জেলার ধানতলা থানার অন্তর্গত কালীনগরে। এখানে বিমল মণ্ডল নামে একজন চাষি এই শূকর পালন করে থাকছেন। তো আজকে আমরা তার সঙ্গে কথা বলে নেব, সে কিভাবে এই শূকর লালন পালন করছে, কতদিন আগে শুরু করেছেন, সে কিভাবে শুরু করেছেন, এবং কেন সে ভালো একটা পেশা ছেড়ে এই শূকর পালনে আসলো, এবং কোন জায়গায় শূকর পালন করলে ভালো হয়, কিভাবে শুরু করা যায়, কত টাকার একটা অ্যামাউন্ট নিয়ে ফার্মটা শুরু করা যেতে পারে, এসব তথ্য থাকছে আজকের এই প্রতিবেদনে। এর জন্য অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হন এবং শূকর পালনের উপর নিয়মিত ভিডিও দেখতে চান, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আর অবশ্যই ভিডিওটি আপনার প্রিয় বন্ধুর কাছে শেয়ার করবেন। তা চলুন দাদার সঙ্গে কথা বলে নিই। তো প্রতিবেদনটি শুরু করার আগে প্রতিটা ভিডিওটাই আমি বলি যে যেহেতু এটা লাইভ স্টক নিয়ে আপনারা বিজনেস করতে যাচ্ছেন, যেহেতু অ্যানিম্যাল এর বিভিন্ন ধরনের সমস্যা হয়, বিভিন্ন রোগ হয়, সেই রোগের কিন্তু সঠিক ট্রিটমেন্ট আপনার জানা দরকার। এই ট্রিটমেন্ট জানার সাথে সাথে কিন্তু আপনার এই অ্যানিম্যাল সম্পর্কে জানা দরকার। তো এই অ্যানিম্যাল সম্পর্কে ভালো জানতে হলে আপনাকে কী করতে হবে, ভালো একটা অভিজ্ঞ খামারি কাছ থেকে পরামর্শ নিতে হবে, এবং সে যাতে আপনার দীর্ঘদিন ধরে আপনাকে হেল্প করে তার প্রতিশ্রুতি নিতে হবে। আর না হলে আপনাকে ভালো একটা জায়গা থেকে প্রশিক্ষণ নিতে হবে। তো এইরকমই একটা প্রশিক্ষণ কেন্দ্র হচ্ছে ওয়েস্ট বেঙ্গল অ্যাগ্রো অ্যান্ড লাইভস্টক ট্রেনিং ইনস্টিটিউট, কৃষ্ণনগর, নদিয়া, ওয়েস্ট বেঙ্গল। এরা প্রতি মাসেই ট্রেনিং করাচ্ছে। তো এই আগস্ট মাসেও প্রশিক্ষণ হবে 14 থেকে 17 আগস্ট। এখানে বিভিন্ন ভেটেরিনারি ডক্টররা আসেন, তারা প্রশিক্ষণ করাচ্ছেন এবং অভিজ্ঞ খামারিরা প্র্যাকটিক্যাল করাচ্ছেন, এবং ভালো একটা নাম করা ব্রিডিং খামারে এই প্র্যাকটিক্যালটা করানো হয়, হাতে কলমে এরা শেখাচ্ছে। যারা ভাবছেন যে একটা প্রশিক্ষণ নিয়ে এই শূকর পালন শুরু করবেন, তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া এই ফোন নাম্বারে যোগাযোগ করে আজকে আপনার নামটাই এনরোলমেন্ট করবেন এবং রেজিস্ট্রেশন করে যা প্রসেস আছে সেগুলো পূরণ করে আপনারা কিন্তু এই ডেটে এসে প্রশিক্ষণটা নিতে পারেন। প্রশিক্ষণ শেষে আপনারা এখান থেকে কিন্তু একটা ভালো একটা ভ্যালুয়েবল সার্টিফিকেটটাও পেয়ে যাবেন, এবং এখান থেকে কিন্তু পরবর্তীতে ফার্ম শুরু করলে কিন্তু আপনারা দীর্ঘদিন ধরে কিন্তু এখান থেকে যারা ভেটেরিনারি সায়েন্স ডক্টর রয়েছেন তাদের কাছ থেকে, অভিজ্ঞ খামারিদের কাছ থেকে কিন্তু সুপরামর্শ পেয়ে যাবেন। তা চলুন প্রতিবেদনটা শুরু করি। নমস্কার দাদা। নমস্কার। ভালো আছেন তো? হ্যাঁ, ভালো আছি। দাদার ফার্মে এই ফার্স্ট ভিজিটে আসলাম। দাদার সঙ্গে অনেক দিন ধরেই পরিচয়, তা হয়তো দাদার সঙ্গে কথা বলে একটা ডেট ফিক্সড হলো এবং সেভাবে আসলাম। তো দাদা, আপনার যেই ফার্মটা তো আপনার নিজের ফার্ম, তা আপনার শুরুয়াতটা কিভাবে হলো সেটা জানবো। তার আগে আমার দর্শকদের জন্য আপনার নাম পরিচয়টা একটু বলবেন। নমস্কার, আমার নাম বিমল মণ্ডল, আমার বাড়ি কালীনগর, ধানতলা থানা, নদিয়া জেলা। আর কি বলবো? আচ্ছা, আপনি কতদিন আগে এই ফার্মটা শুরু করেছেন? আমি মোটামুটি 1 বছর হয়ে গেছে শুরু করেছি। আচ্ছা, মানে কিভাবে শুরুটা করলেন, কিভাবে এই যাত্রাটা কিভাবে শুরু হলো? যাত্রাটা মানে আমি আগে বাইরে থাকতাম, বাইরে বলতে রাজস্থানে থাকতাম, করতাম করে। ওখান থেকে আমার এক বন্ধু, সে আমাকে নিয়ে গেল পাঞ্জাবে। নিয়ে যাওয়ার পরে তাদের বাড়িতেই আমি দেখলাম এই পিগ ফার্ম। আচ্ছা, দেখে, এবং সেটা অনেক বড় আকারের পিগ ফার্ম দেখলাম। তো তাদের সঙ্গে, বন্ধুর সঙ্গে কথাবার্তা বললাম, বলার পরে বললো না, এর মধ্যে পয়সা আছে, যে না এটাও পয়সা কামাবো, ওখানেও পয়সা কামাবো, এই চিন্তা ভাবনা করে না গিয়ে একটু দেখি। এইভাবেই যেমন আশাই ফার্মের মধ্যে। আচ্ছা, তা যখন শুরু করেন তখন আপনার ফ্যামিলির লোক, মানে একটা কথা বলে নিই যে দেখবেন যে যারা এই পিগ ফার্ম, পিগ শব্দটা মানে সমাজ অন্যভাবে নিচ্ছে,
অন্যভাবে নিচ্ছে, অন্যভাবে নেয় অনেকে, কিন্তু জাস্ট যখন শুরু করে কেউ বা ফ্যামিলি অবাধ্য হওয়ার পরে যখন দেখা যাচ্ছে এখান থেকে একটা ইনকাম আসছে, তখন কিন্তু দেখা যায় সেই ফ্যামিলির লোকও পরবর্তীতে এই ফার্মে কাজে লেগে যায়। কিন্তু ব্যাপারটা হচ্ছে দাদার ব্যাপারটা আলাদা। তো দাদা যখন হয়েছে হ্যাঁ সেটাও হয়েছে, সেটা বলছি একটুখানি। যখন আমি শুরুটা করলাম, হ্যাঁ, আমার বাড়ির লোক আমার ফার্মে আসেনি দেখতে। আচ্ছা আচ্ছা আচ্ছা। হ্যাঁ, কি করছে, শুয়োরে ফার্ম করছে, দেখতে পর্যন্ত আসেনি। আচ্ছা আচ্ছা। এইভাবে চলে গেল 2 মাস। তারপর কি করছে, অন্য কাজও তো ছিল। তা আমি কারোর কথা শুনিনি, চোখ মুখ বন্ধ করে আমার মতো আমি যা দেখেছি সেটা আমার ভেতরে ভেতরে জাগিয়ে আমি কবে করে অনুরাগ, একটা রাত চলে এসছে, আমি কবে এটা করব। এখন এই 1 বছর হয়ে গেছে, যারা বলেছিল যে এই গন্ধ কাজ, এটা গন্ধগি আছে এই কাজটা, তারা বলছে আমিও করবো, আমাকে 2টো বাচ্চা দিস। হয়ে গেছে শুরু, তারা আসছে আমার এখানে এসে এখন চা খায়। আচ্ছা আচ্ছা, এই হলো ব্যাপারটা। তো দাদা ফার্মটা কেমন একটা জায়গা হওয়া ভালো আপনি মনে হয়? আমি মনে করি যে কমসে কম লোকালয় থেকে একটু দূরে হওয়াটাই ভালো, কেননা এর গ্যাস গন্ধ আছে, হ্যাঁ স্বাভাবিক আছে। লোকালয় থেকে 200-300 মিটার দূরে হলে সবচেয়ে ভালো হয়। এবং পাশে যদি কোনো একটা পুকুর থাকে, যেমন আমার একটু আছে, জলাশয় আছে, যদি থাকে তাহলে আরো একটা প্লাস পয়েন্ট থাকে, সেখানে মাছ চাষ করা যায়। আর ঘরটা কোন মুখে হওয়া ভালো? দেখুন, আমি যে করেছি, আগে আমি ট্রেনিং একটুখানি করেছিলাম, একটু বলতে একটা ট্রেনিং করেছিলাম, সেখানে আমাকে পূর্ব পশ্চিম বলেছিল। তার আগেই আমি পাঞ্জাবে দেখেছে সেইভাবে পূর্ব পশ্চিমে আমি ঘরটা করেছি। এবং পরে যেটা করেছি সেটা উত্তর দক্ষিণের সাইড থেকে উত্তর দক্ষিণে করেছি, বাড়িয়েছি উত্তর দক্ষিণে। কি পূর্ব পশ্চিমে করলেই ভালো হয়, মানে সকালবেলা পূবে সূর্যটা লাগবে এবং দক্ষিণা হাওয়াটা বইবে, এইটা বলে, যাতে গ্যাস গন্ধটা যদি থাকে সেগুলো বেরিয়ে যায়। এইটা বলে অনেকে। তো আমাকে দাদা একটা কথা বলুন, যেহেতু আপনি নতুন, 1 বছর মানে নতুন, মোটামুটি আপনার কত ক্যাপাসিটির ঘর তৈরি করেছে? আমার এখানে 100 তো ফ্যাটিনার আমি করতে পারবো এখন, হ্যাঁ সেই ক্যাপাসিটি আমি করেছি 100। আর আমার এখন বর্তমানে 50টার মতো আছে, 50টা ছোট বড় নিয়ে 50টা আছে। এই ফার্মটা করতে মোটামুটি এনিমাল বাদে টোটাল ঘরে কি পরিমাণ টাকা লেগেছে? দেখুন, সে পুরোটা তো বলতে পারবো না, কেননা আমি যেমন ইটের দরকার 2000 ইট লাগিয়েছি, 3 গাড়ি বালি লাগিয়েছি, এইভাবে লাগিয়েছি, মিস্ত্রি নিয়েছি, এই মোটামুটি 2-2.5 লাখ টাকা বোধ হয়ে গেছে। হ্যাঁ, সেটা তো লেগেছি। আচ্ছা, কতগুলো নিয়ে শুরু করেছিলেন? আমি প্রথমে 16টা নিয়ে শুরু করেছিলাম। আচ্ছা, যখন শুরুটা করেন কি কি প্রবলেম ফেস করেছিলেন? প্রবলেম তো আছেই, প্রবলেম যেমন এই মানুষের মতোই। আর আমিও তো যেহেতু একজন চিকিৎসক ছিলাম, মানুষের চিকিৎসক ছিলাম, আমার ওষুধ সম্বন্ধে তো অভিজ্ঞতা আছে। একই জিনিস শুধু ডোজটা একটু আলাদা। হ্যাঁ, যার জন্য আমার ক্ষেত্রে কোনো অসুবিধা হয় না। অসুবিধা ফেস করতে হয়, অসুবিধা আছে, যেমন জ্বর আসে, পায়খানা হয়, এই দুটোই একটু বেশি হয়, জ্বর ঠান্ডা, হ্যাঁ পায়খানা, এগুলি একটু বেশি হয়। তাছাড়া আর তেমন কোনো রোগ নেই। আরেকটা কথা বলি, যেমন পরিষ্কার পরিচ্ছন্নতা। আমার ফার্মটা দেখেন, আমি সবসময় সকালে একবার, বিকেলে একবার, 2 বার পরিষ্কার পরিচ্ছন্ন করে ধুই। আর সপ্তাহে 1 দিন চুন, 1 দিন পটাশ দিয়ে চান করাই। এই পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে আমার শুরুটা যখন শুরু করেছিলাম তখন পায়খানা আর জ্বর হয়েছিল, তা এক জায়গা থেকে এক জায়গায় এসে সেই কারণে হয়েছিল। তারপরে আমি যখন সকালে বিকেলে এইভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে শুরু করলাম ফার্ম, আমার এই পর্যন্ত কোনো কিছুই অসুবিধা আমি দেখিনি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো প্রিয় দর্শক, দাদার কাছ থেকে ইন্ট্রোডাকশনটা নিলাম, দাদার কিভাবে শুরুটা ছিল সেটা জানলাম। এবার দাদার ফার্মটা একটু দেখে নেব, তারপর ফার্মটা দেখার পরে আরো বিস্তারিত আলোচনা করব। দাদার কিভাবে কি খাওয়াচ্ছে, তারপরে কোথায় মার্কেটিং করছে, মার্কেটিং সমস্যা হচ্ছে কিনা, ফার্মটা বাড়াবে কিনা, সে সঠিকভাবে প্রথম ভালো ব্রিডগুলো পেয়েছে কিনা, এইসব তথ্য থাকছে। এর জন্য অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন, আশা করা যাচ্ছে অনেক কিছু জানতে পারবেন। কারণ আপনি যদি নতুন শুরু করেন তাহলে তো মনে হয় ভিডিওটা আপনাকে 100-র মধ্যে 100% হলো আপনার কাজে আসবে। এর জন্য অবশ্যই দীর্ঘ মানে সময় নিয়ে ভিডিওটা দেখবেন। আমরা একটু ভিডিওটা বড় করব। তা চলুন দাদা, এবার একটু ফার্মটা দেখে আসি। চলুন।
তো দর্শক, এটা হচ্ছে পটাশিয়াম পার ম্যাঙ্গানেট, অনেকেই পটাশ জল বলে। দেখবেন যে বিভিন্ন ধরনের ভেটেরিনারি ওষুধের দোকান বা ওষুধ হিউম্যান ফার্মেসিতে এইটা পাওয়া যায়। এটা দিলে কি হয় বলুন তো, যে বায়োসিকিউরিটির ক্ষেত্রে দেখা যাচ্ছে আমরা হয়তো বাইরের কোনো লোক আসলো আপনার ফার্মে, সেটা হতে পারে কোনো ট্রেডার হতে পারে, বা কোনো একটা চাষি ভিজিট করতে আসতে পারে, বা কোনো ট্রেডার আসতে পারে। সেক্ষেত্রে দেখা যাচ্ছে সে বিভিন্ন ফার্ম থেকে আসলো বা বিভিন্ন লোকালয় থেকে আসলো, বিভিন্ন জীবাণু নিয়ে আসতে পারে তার বডির সঙ্গে। সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমরা যদি স্যানিটাইজ করি বা পটাশিয়াম পারম্যাঙ্গানেট দিয়ে পাটা ধুয়ে দিই, তাহলে কিন্তু সেই জীবাণুগুলো থাকে না। আর আরেকটা ব্যাপার হচ্ছে, যখনই কেউ ভিজিট করুক আর না করুক, দাদা তো বললোই যে সপ্তাহে কয়েকদিন ধরে আপনারা এইরকম চুন ব্লিচিং পাউডারগুলো চারদিকে ছড়িয়ে দিতে পারেন, তাহলে জীবাণুমুক্তটা থাকে। ঠিক আছে, এই বায়োসিকিউরিটিটা কিন্তু লক্ষ্য রাখবেন। আর এফএমডির কথা তো আপনারা অনেকেই জানেন, এফএমডি ভ্যাকসিনের কথা। তো এফএমডিটা হচ্ছে অনেক সময় পায়ের মাধ্যমে আসে, হয়তো যেখানে গরু বাঁধা আছে বা ছাগল বাঁধা আছে, সেখানে হয়তো গরুর সবচেয়ে বেশি যেমন এফএমডি হয় এই বর্ষাকালে, আপনি হয়তো ওই দিক দিয়ে আসলেন, আপনার পায়ে এফএমডি জীবাণুটা লেগে থাকলো, আপনি এইভাবেই ফার্মে আসলেন, সেক্ষেত্রে কিন্তু এফএমডিটা কিন্তু আপনার অ্যানিমালকে অ্যাটাক করতে পারে কিন্তু। ঠিক আছে, তো চলুন এবার হচ্ছে আমরা এখান থেকে এইভাবে করতে হবে, হাতে স্যানিটাইজ করে নেবেন, নিয়ে ফার্মে আসবেন। তো এইটা হচ্ছে দাদার ফার্ম। দেখতেই পাচ্ছেন, আমি একটা কথা বলি, দাদার যে উপরের ঘরটা মানে একটা লো বাজেট, অনেকে উপরে অ্যাসবেস্টস দিচ্ছে, ভালো ভালো টিন দিচ্ছে, অনেকে কিন্তু পাকা করে নিচ্ছে। যারা প্রথম শুরু করছেন তারা দাদার মতন মনে হয় যে একটা সিম্পল ফার্ম করাটাই ভালো। পরবর্তীতে যদি মনে হয় যে না এখান থেকে কিছু করা যাবে, তখন আপনি কিন্তু সেটাকে মডিফাই করতে পারবেন। তো দাদা যে একটু বলবেন যে আমি অ্যানিমালটা একটু দেখাতে বলবো, এই অ্যানিমালটির ব্যাপারটা বলবেন। এটা হ্যাঁ বলুন। এটা হচ্ছে কত মাস বয়স? এটা 10 মাস 11 মাস হয়ে গেছে। 11 মাস মতন হচ্ছে, তাই? হ্যাঁ, প্রেগনেন্ট আছে। না? আচ্ছা, তাহলে তো একবারে তো বাচ্চা দিইনি। না একবারে বাচ্চা দেয়নি। প্রথম হিট আমি ছেড়ে দিয়েছি, দ্বিতীয় হিটে এটাকে বিট করি। তাহলে 2 মাস মতন মনে হয় মেবি আছে। হ্যাঁ, 2 মাস 2.5 মাসের মতন আছে, এরকম 1 মাস পরে বাচ্চা দেবে। আচ্ছা। এর পরের ঘরটাতে আমরা একটু দেখবো, আগে এই সাইডটা দেখতে যাই, তারপর ওই সাইডে। একটা জিনিস আপনারা দেখবেন যে, দেখুন যে দাদা ওয়াটার নিপলের কথা বলেছে। ওয়াটার নিপলটা কিন্তু সবচেয়ে ভালো, একদম মানে জলটা পরিষ্কার জলটা কিন্তু আসে। অনেকে কি করে দেখবেন যে চৌবাচ্চায় জল দিচ্ছে, সেই জলটা নোংরা থাকে কিন্তু। না আমি আগে দিতাম, এখানে নোংরা হয়ে গেছিল, নোংরা হয়ে যেত জলটা, আর প্রত্যেকদিন সকালে বিকালে পরিষ্কার করতে খুব অসুবিধা হতো, যার জন্য ওটা ভেঙে দিয়েছি। তারপরে ওয়াটার লেভেল করে দিয়েছিলাম, এবং আমি ফিল্টারও বসিয়েছি। পিওর জলটা পাচ্ছে, আয়রন জলটা না খায়। আর পিওর জলটা পেলে এদের গ্রোথটা ভালো আছে। দেখুন চেহারা কত সুন্দর, একদম গ্রোথ গুলি কত সুন্দর হয়েছে। সব প্রেগনেন্ট আছে না? হ্যাঁ, সব প্রেগনেন্ট। আচ্ছা, এইদিকে দেখি, এইদিকে সব। এটা বোধহয় সপ্তাহের মধ্যে বাচ্চা দেবে। আচ্ছা, ঠিক আছে। এটা ফার্স্ট টাইম না? হ্যাঁ, এটা ফার্স্ট টাইম। কত বাচ্চা হয়েছে? এটা 5টা বাচ্চা দিয়েছে, 5টাই সুস্থ আছে। বাচ্চাগুলোর বয়স কত? বাচ্চাগুলি 40 দিনের মতন হয়েছে। 40 দিনের মতন হচ্ছে, তাই তো? আচ্ছা, ঠিক আছে। এর পরের ঘরটা আসবো। এটা 7টা বাচ্চা হয়েছে, একটা কেটে গেছে, তাই তো? না 7টাই আছে। সরি, 7টাই আছে। সুন্দর, মাটা খুব সুন্দর, ভালো লালন পালন করছে এরা। আচ্ছা। তো ভালো মা, আপনার কি মনে হচ্ছে যে আপনি যেগুলো নিয়ে বাচ্চাগুলো নিয়ে শুরু করেছিলেন, সবগুলোই কি ভালো মা তৈরি হচ্ছে? না, হচ্ছে না। সবগুলি ভালো মা মনে হচ্ছে, তৈরি হবে না। এটা বাচ্চা দেওয়ার পরেই এটাকে বেছে নেওয়া যাবে কোনটা ভালো কোনটা খারাপ। আচ্ছা, মানে দেখুন অনেক ক্ষেত্রে দেখবেন যে কিছু মাস করে দেখবেন যে 5টা 6টা বাচ্চা হচ্ছে, কোনোটা 8টা 9টা বাচ্চা হচ্ছে, অনেকে 10টা হচ্ছে ফার্স্ট টাইম। যেগুলো বেশি বাচ্চা হবে ফার্স্ট টাইমেই, তাহলে ভাববেন যে সেইটাই ভালো মা তৈরি হবে, এবং দেখবেন যে সে তার বাচ্চাটাকে কতটা ভালোভাবে লালন পালন করছে, সেগুলো কিন্তু আদর্শ মা তৈরি হয়। অনেক ক্ষেত্রে দেখবেন যে বাচ্চা হওয়ার পর অনেক নতুন চাষিরা যেটা ভুল হয়, যে নতুন শূকর যখন আনে বাচ্চা দেওয়ার পরে বাচ্চা হওয়ার সময় ওই বাচ্চাটা মা কাছে নিচ্ছে না, দুধ খেতে দিচ্ছে না, গেলে কামড়িয়ে মেরে দিচ্ছে, মানে অন্যরকম একটা ব্যাপার স্যাপার হয়। কিন্তু সেক্ষেত্রে কি করা যেতে পারে দাদা? আপনার ক্ষেত্রে কি এরকম কোনো প্রবলেম হয়েছিল? না, আমার ক্ষেত্রে সেরকম কোনো প্রবলেম হয়। আমার যে 2টো বাচ্চা দিয়েছে, খুব সুন্দর এরা লালন পালন করছে, এবং
আমার ক্ষেত্রে অসুবিধা হয়নি, কারণ আমি তো নতুন, তো ওটা হলে তো আমার বেশি সমস্যা হয়ে যেত। আচ্ছা আচ্ছা, সেক্ষেত্রে আপনারা কি করতে পারেন, যখন বাচ্চা হয় না ওদের একটু পেইন হয়, সেক্ষেত্রে ওর কাছে যেই যাবে ও একটু ডাকাটাকে হয়েছে চেঁচামেচি করে। আর ফার্স্ট টাইম যদি বাচ্চা হয় নতুন কিছু দেখে ওরা অবাক হয়ে মানে অন্যরকম একটা আতঙ্কে পড়ে যায়, কি ওরা কামড়ে দিতে যায়। সেক্ষেত্রে কি করবেন, বাচ্চাগুলো আলাদা করে রাখবেন। আস্তে আস্তে যখন দুধ খাবে বাটে হচ্ছে হাত বুলাবেন, দেখবেন যে আস্তে আস্তে একটা মানুষ, তখন বাচ্চা ধরে ধরে দুধটা খায় আস্তে আস্তে কাছে দেবেন। আর বেশিক্ষণ যদি বাচ্চা হওয়ার পর বেশি দূরে রাখেন তাহলে কিন্তু কোনো সময় কিন্তু এটা আমি একটু বলি। এটার আমার একটা হয়েছিল দ্বিতীয়বার, বাচ্চা হতে লেট হচ্ছিল। আচ্ছা আচ্ছা, লেট হতে আমার এটাই যেমন আধা ঘন্টার মধ্যে সব ডেলিভারি। আচ্ছা আচ্ছা, আর ওটা দেখলাম 1 ঘন্টার উপরে যখন চলে গেল, তখন বাচ্চাগুলো আলাদা রেখে রেখেছিলাম। যখন বাচ্চাটা দিচ্ছি তখন ও মানছে না, মানে দেখেনি তো, এইবার কামড়াতে যাচ্ছে। মানছি ব্যাপারটা কি হলো, এই যেটা বলছিলেন সেটাই হয়েছিল। তারপর আস্তে আস্তে অ্যাডজাস্ট ওই নিজে ধরে মানে অ্যাডজাস্টটা করে দিতে হবে, না হলে কিন্তু প্রবলেম হবে। ঠিক আছে, তো দাদা এটা কি ফ্যাটনিং সেটআপ? হ্যাঁ, এটা আমার ফ্যাটেনিং সেটআপ। এদিকে সব মা রেখেছি। আচ্ছা, এগুলো দেখবো। বলছি দাদা, আপনার এই ঘরের মাপটা কত ছিল? এই যে এটা যেগুলো মা রেখেছেন, এটা আমার 8 লং, আর এদিকে দুর্গটা আছে 6.5। কি কোনো প্রবলেম ফেস হচ্ছে কি? না না, কোনো প্রবলেম ফেস হচ্ছে না, তাই তো? আর বলে দিই যে যখন ফ্যারিং কেস ব্যবহার করবেন তখন কিন্তু এত ছোট ঘরে কিন্তু হবে না, তখনই কিন্তু আপনার 8x10 এর বা 7x10 এরকম মাপের ঘর করতে হবে কিন্তু। ঠিক আছে, কারণ আগে থেকে বলে দিই, অনেকেই দাদা ছোট ঘর করলেন দাদার মাপ মতন, কিন্তু পরবর্তীতে ফ্যারিং কেস বসাতে চাচ্ছে, সেক্ষেত্রে কিন্তু একটু ছোট হয়ে যাবে কিন্তু। ঠিক আছে, তো দাদা এই ফ্যাটনিং এর ব্যাপারটা আমাদের একটু বলবেন, যে মালগুলো তো প্রায় দেখছি 80-90 কেজি মতন করে হয়েও গেছে। কত মাস হচ্ছে এটা? আমার কাছে 5 মাসের একটু উপরে উপরে আছে, 5 মাসই ধরুন। আচ্ছা আচ্ছা আচ্ছা, মোটামুটি এই ঘরের কি মাপটা আছে? সেইভাবে ঘরের মাপটা আমি দেইনি। এটা লম্বাটা আছে 15। এই যে ঘরের টেক্সচারটা আছে 15x15 আছে, এটাতেও 15 আছে, এদিকে 15 আছে, আর এটা হবে 15x20। আচ্ছা আচ্ছা, 15x20। আচ্ছা, তো একটা অ্যানিমালের জন্য কত স্কয়ার ফিট জায়গা লাগে? আমি তো দেখুন ছেড়ে রেখেছি তো, কত ফিট জায়গা লাগে, পারফেক্ট কত লাগে সেটা বলতে পারছি না, সেটা বলা যায়। দাদাকে ঠিক বলেছে, কারণ দাদার কাছে আমি ভাবছি এইরকম একটা উত্তর পাবো, সঠিক বলেছে। কারণ ফ্যাটনিং এর ক্ষেত্রে অতটা বোঝা যায় না, আপনার একটা বুঝতে হবে যে এতটা ঠিকঠাক করে চলাচল করতে পারে, খাওয়া দাওয়া করতে পারে সেটা, কিন্তু আপনি ওদের মানে আমি বলতে চাচ্ছি যে ফ্যাটনিং এর জন্য নির্দিষ্ট কোনো মাপ নেই, তবে যাতে বেশি গাদাগাদি না হয় এইদিকে একটু লক্ষ্য রাখতে হবে, নাহলে খাবার দেওয়ার পরে সবাই মানে পরিমাণ মতন খেতে পারে না, কেউ একটু বেশি খেয়ে নিচ্ছে, কেউ একটু কম। আমি দেখলাম আইডিয়া এই যে 15 আমার তো দুটো ঘর খোলা আছে তো, এরা যখন চলে আসে 15 ঘরে 15টা হলে সবচেয়ে ভালো হয়। 15 ভালো হয় না, এটাই হচ্ছে মাপ। আচ্ছা আচ্ছা, আর এই ক্ষেত্রে ঘরের মাপটা তো বলে দিলাম 7 থেকে 8 আর 10 ফুট, এটা হচ্ছে সবচেয়ে ভালো। অনেকে 7-9ও করে, ঠিক আছে, যার যেমন ক্যাপাসিটি, আপনার জমিটার উপর ডিপেন্ড করছে। ঠিক আছে, আর এই গ্যাপটা কতটা রাখছেন? এটা 3.5 ফুট আছে। 3.5 ফুট আছে, তাই তো? আচ্ছা, এই যথেষ্ট, এটা যথেষ্ট, এটা খুব পারফেক্ট। আর এই কি কারণে হয় আমি বলে দিই, এটা অনেকে কি করে যে 2 ফুট 2.5 ফুট রেখে দেয়, কি প্রবলেম হবে আমি বলে দিই। যে যেমন এটা হচ্ছে একটা ব্রিডার, এটা পাঠা, ঠিক আছে, এই পাঠাটাকে যখন পাঠার ঘরে আপনি মিক্সিং করানোর জন্য, যেটাকে আমরা বলি যে মানে ক্রসিং করানোর জন্য, যখন একটা মা শূকরকে দেখা যাচ্ছে এই ঘর থেকে আনবেন, এই মা শূকরটা যখন বড় হবে না, তখন এইটা ছোট হলে ও এইভাবে ঘুরে যেতে কষ্ট হবে, ঘুরতে চাইবে না যদি ছোট জায়গা থাকে। আর এত বড় জায়গা থাকে সে আরামসে যেতে পারবে, কিন্তু এই জন্য এই মাপগুলো একটু দেখাশোনা করবেন। ঠিক আছে, তো দাদা আমরা একটু পরে এসে দেখবো যে এটা প্রেগন্যান্ট আছে। হ্যাঁ, এগুলো সব প্রেগন্যান্ট আছে। আচ্ছা আচ্ছা, সব ইয়র্কশায়ার। ঠিক আছে, তা চলুন চলে গেলাম যে আমরা অ্যানিমাল গুলো দেখলাম, যে এই যে অ্যানিমাল গুলো যে আপনি কিভাবে মাগুলো চয়েস করছেন, কিভাবে? আমি তো ফার্মে গেলাম, আমি সত্যি কথা বলতে যে অশোকদা আছে আমার হেলাঞ্চি অশোকদা, ওই ফার্মে
বাচ্চা হওয়ার আগের থেকে আমি যেতাম, ফার্ম ভিজিট করতাম। আচ্ছা আচ্ছা করতে করতে বাচ্চা হলো এবং আমাকে অশোকদা বললো যে এই যে মাটা আছে এই মাটার বাচ্চা নিও, এই মাটাও ভদ্রের, বাচ্চা হলো ভদ্র হবে। আচ্ছা আচ্ছা সেই বাচ্চা হলো এবং 45 দিন 50 দিন পর্যন্ত আমি দেখেছি। হ্যাঁ, 50 দিন পর ওই বাচ্চা আমি নিয়ে এসেছি। আচ্ছা আচ্ছা অশোকদা তো অভিজ্ঞতা ফার্মার, তো অবশ্যই অভিজ্ঞ। তো উনি আমাকে যেভাবে বলেছে ঠিক তার সাজেশন মতো আমি কাজ করে যাই। আচ্ছা 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 তো দাদা, যে আমরা আপনার আউটলেট অনেকে কি করে দেখেছি যে এই যে আমরা যে গলি দিয়ে যাওয়া আসা করছি না, অনেকে এই গলির মধ্যে দিয়ে আউটলেট যাওয়ার ব্যবস্থা করে, এটা ভালো না বাইরে থেকে? না, এটার প্রবলেমটা আমি নিজের অভিজ্ঞতা থেকে বলছি। ফার্ম মানে মশার উৎপাত হয় খুব। আচ্ছা, অবশ্যই। যদি একটু গন্ধগি থাকে, মানে নোংরা যদি একটু থাকে, জল জমা থাকে, সেখানে কিন্তু মশার উৎপত্তি হয়। এবার আমি কি করেছি সেটা চিন্তা ভাবনা করে, আমি অনেক ফার্মে দেখছি ভেতরে, কিন্তু আমি সেটা বাইরে দিয়েছি। মানে বাইরে দেওয়ার মানে আরেকটা কারণ আছে, আমার পুকুর আছে পেছনে, আমার আউটলেটটা সব পুকুরে চলে আছে। আমরা একটু দেখবো তাহলে। হ্যাঁ, সেটা মাছের কাজ হচ্ছে, যার জন্য ভেতর থেকে বাইরে যদি করে দেওয়া যায় সেটা সবচেয়ে ভালো, মশার উৎপাত থেকে বাঁচা যায়। আর অ্যানিমালগুলোর হেলথটা ভালো দেখলাম। মোটামুটি তাহলে কি খাওয়াচ্ছেন কি? আমি নিজে খাবার তৈরি করে খাওয়াই। আমি বললাম যে একজন অভিজ্ঞ যে ফার্মার ছিল তার পরামর্শ নিয়ে আমি এগোচ্ছি। আমি নিজে খাবার তৈরি করছি। যদি বলেন তাহলে কি দিচ্ছি রেসিপিটা আমি একটু বলতে পারি। হ্যাঁ, আপনি বলতে যদি চাষিদের একটা উপকারে আসে। একদম একদম। এবং ভালো, আমি যখন আগে বলি, আমি যখন বাচ্চা নিয়ে আসলাম তার থেকে 6 মাস আমার টাইম লাগেনি 1 কুইন্টাল হতে, বিক্রি করে দিয়েছি। তারপরে কিছু মা রেখেছি আমি বাচ্চা করার জন্য, তো ওইগুলিকে 6 মাস আমার লাগেনি আমার খাবার খাইয়ে। তাহলে খাবারটা আমি কি, ধরুন 50 কিলো আছে ভুট্টা, একদম ডাস্ট গুঁড়ো, যেগুলি একদম ডাস্ট, একদম ডাস্ট। আমি ডাস্টের কথাই বলবো, সবই ডাস্ট। 50 কিলো ভুট্টা, 20 কিলো আছে খুদ, আর 5 কিলো কুড়ো, আর 3 কিলো আছে বাদাম খোল, আর সোয়াবিন আছে, যেটা সোয়াবিন বড়িটা, যেটা মানুষ খাইতে এক্সপার হয়ে যায়, সেটাকে বড়ি ভাঙিয়ে সেটা ডাস্ট করে আসে, সেটা আছে 10 কেজি। আর আটা আছে 15 থেকে 20 বা 25 কেজি। এই মোটামুটি 1 কুইন্টাল 10 কেজি হয়ে যায়। এটাকেই সবকিছু মিলে, লবণ আছে এর মধ্যে, 1.5 কেজি থেকে 2 কেজি লবণ দেওয়া যায়। এইগুলি মিলিয়ে 2-3 বার করে পালট করে মিলিয়ে এইগুলি ভিজিয়ে 10 মিনিট আগে ভিজিয়ে এইগুলি খাওয়াচ্ছে, খুব সুন্দর খায়। মিনারেল মিক্সচার, হ্যাঁ, মিনারেল মিক্সচার, এগ্রোমেনফোর্ট, সরি আমি একটা নাম বলে দিলাম, আমি যেটা ইউজ করি। কোনো ব্যাপার না, বলুন, কোনো ব্যাপার না। আমি যেটা ইউজ করি এগ্রোমেনফোর্ট 1 কেজি করে আমি দিয়ে দিই। আচ্ছা আচ্ছা, 110 কেজি খাবারে। হ্যাঁ, আর হচ্ছে এর মধ্যে যখন দরকার পড়ে, যেমন আমি দেখলে তো বোঝা যায় যে এটা ক্যালসিয়ামের দরকার, এটা অভাব হচ্ছে, তখন তার সঙ্গে আমি ক্যালসিয়াম মিলিয়ে দিই। এক একটাকে 10 ml করে পরিমাপ করে ক্যালসিয়াম মিলিয়ে দিলাম। তারপরে মানে এইটাই হচ্ছে আমার রেসিপি। বুঝতে পারছি। তাহলে মোটামুটি যে খাবারটা তৈরি করেন পার কেজিতে কত খরচা হয়ে যাচ্ছে সেটা? আমার ক্যালকুলেশন সেভাবে করা 24-25 টাকা এরকম খরচা, বা 26, এর বেশি যায় না। কোম্পানির ফিড খাওয়ালে সেখানে 35 থেকে 36 টাকা পার কেজিতে খরচা হয়ে যাচ্ছে। হ্যাঁ, এটা তাহলে কেজিতে যদি আপনার 10 টাকা সেভ হয়, তাহলে প্রায় আড়াই কুইন্টাল, মানে 1 কুইন্টাল রেডি করতে আমরা যে রেশিও বলি 250 কেজি থেকে 270 কেজি, আমি 250 দিলে প্রায় 2,500 টাকা সেভ। 2,500 টাকা সেভ, যদি সেখানে যদি আমার 15 দিন যদি বেশিও লাগে, কোনো প্রবলেম, কোনো ক্ষতি নেই, তাই না? আর আরেকটা ব্যাপার আমি বলবো, আমি কোনো ফিটের নাম করব না, আমি 1-2 ফিট নিয়েছিলাম, ফিট যেমন খায় তার থেকে ভালো খায় আমার খাবারটা। আচ্ছা আচ্ছা, কেন জানি না, এটা আমার অভিজ্ঞতা থেকে বলছি। আচ্ছা, তবে এখানে একটা কথা বলি যে অনেক সময় আছে দেখবেন যে একই ফিট খাওয়াচ্ছে, কারোর ভালো গ্রোথ হচ্ছে, কারোর কম গ্রোথ হচ্ছে। এটা হচ্ছে কিন্তু ব্রিডের উপর ডিপেন্ড করে, আপনি কোন ব্রিড নিয়ে ফার্মিং করছেন, সেই বাচ্চার কোয়ালিটি কি, সেইটার উপর কিন্তু অনেকটাই ডিফারেন্ট করে। অনেকে আছে দেখবেন যে কিছু ক্যাট, যেটাকে আমরা ক্যাট মাল বলি, মানে ক্যাট শুকুরের বাচ্চা, যেগুলো দেখা যাচ্ছে 10টা বাচ্চা থাকলে সেখানে 2-3টা ক্যাট থাকছে। ওই ক্যাট বাচ্চাগুলো যদি থাকে, আপনি যতই খাওয়ান না কেন, ও কিন্তু সেই লেভেলে গ্রোথ হয় না, বাকি 7টার মতন কিন্তু সেই গ্রোথটা নেবে না। কিন্তু এইটা কিন্তু ব্যাপারটা হয়। তার জন্য যখনই আপনারা বাচ্চা কিনবেন অবশ্যই দেখে নেবেন, এটা চোখের একটা
একটা ভালো লাগা, বলে না একটা দর্শনদারি, একটা ভালো লাগা, সেই ভালো লাগবে যে বাচ্চাটা, সেই বাচ্চাটাই নেবেন। যদি বাজার মার্কেট থেকে যদি 100 টাকা করে বেশি কিনতে হয়, তাও আপনারা সেটা দিয়েই কিনবেন, তাহলে দেখবেন যে গ্রোথটা ভালো নেবে। না, সেটাও আমার অভিজ্ঞতা হয়েছে। আমি প্রথম যখন বাচ্চা কিনলাম, দ্বিতীয়বার যখন বাচ্চা কিনলাম, তখন আমাকে এখানে 2-3টে ক্যাট ঢুকিয়ে দিয়েছিল। আমি তখন দেখলাম যে ক্যাট বাচ্চা কাকে বলে, আমি জানতাম না তো। পরে এটা সম্বন্ধে আমার অভিজ্ঞতা হলো, এবং এখন দেখলে যেমন বুঝতে পারবো, দেখেই বুঝতে পারবো কোনটা ক্যাট কোনটা। বড় বাচ্চা যেটা প্রথম জন্ম হয় সেগুলি ঠিক হয়, 4-5টা পর্যন্ত ঠিক হয়, তারপরে এগুলি ক্যাট ফ্যাট হয়ে যায়, দুধ পায় না, বেশি দুধ পায় না, এই কারণেই ক্যাট হয়। আচ্ছা, ওইটা হচ্ছে ব্যাপার। তার মায়ের দুধে প্রথমে যে শক্তিটা পাবে, পরবর্তী যতই ভালো পাচ্ছে না, এই কারণে ওরা ক্যাট হয়ে যায়। কিন্তু তাই বলে একেবারে খারাপ তা নয়, মানে যে রেশিওতে আপনার বাড়বে ভালোগুলো, সেই রেশিওতে ওটা বাড়বে না। এটা কিন্তু আমরা দেখুন বিজনেস করছি, আমি চাইবো যে খরচা হবে সেই পরিমাণ আমি একটা প্রফিট করবো। এখন খরচা বেশি হয়ে গেলে আমি প্রফিট করতে পারলাম না, তাহলে তো আমাকে রেখে লাভ নেই না। এই ক্ষেত্রে এই জন্য যারা নতুন ফার্ম করবেন তারা অবশ্যই এইটা কিন্তু আপনারা খেয়াল করে রাখবেন। আর অনেকের ক্ষেত্রে আছে যারা দেখেন যে একটা মজা কি জানেন তো, যখন আপনি ফ্যাটেনিং করবেন না, তখন যদি বাচ্চাটা যদি আপনার নিজের ঘরে তৈরি হয়, তাহলে সবচেয়ে বেশি প্রফিট আছে। আমরা বলি যে যদি ফিডে আসেন, ফিডে খাওয়ান, সেখানে আমরা বলি যে যদি মর্টালিটি না হয়, তাহলে 20 থেকে 25% পর্যন্ত প্রফিট থাকে। কিন্তু যদি আপনার নিজের ঘরে বাচ্চা হয়, সেটা কিন্তু প্রফিট প্রায় চলে আসে 45 থেকে 50% কিন্তু প্রফিট প্রায় চলে আসে। কিন্তু আমরা এইটা বলি, কারণ কি বাচ্চাটা তো আপনার নিজের ঘরে, আপনার তো বাচ্চা কিনতে হচ্ছে না, তাই না? এইগুলো কি দেখুন তো, মানে আপনাকে ভাবতে হবে। আপনি যখন ব্যবসাটা শুরু করবেন না, আপনি তখন ব্যবসাটা নিয়ে ভাববেন যে আমি কোথায় বিক্রি নিয়ে ক্ষেত্রে দেখা যায় মার্কেটে কিসের ডিমান্ড রয়েছে, কখন ডিমান্ড রয়েছে, সেই অনুসারে আপনাকে মালটা রেডি করতে হবে, নাকি দাদা? ঠিক ঠিক। তাহলে কিন্তু আপনি ভালো পরিমাণ টাকা প্রফিট করতে পারবেন। এখন যেমন বর্ষাকাল, এখন মালের দামটা একটু কম আছে, অনেকে আছে মালের দাম কমে গেছে, দাম পড়ে গেছে, হাই হুতাশে ভুগছে। কিন্তু আবার দেখবেন শীতকাল যে আসবে, আবার দেখবেন দামটা কিন্তু উঠবে, কারণ এটাতে যেহেতু মানুষ তো এইগুলো নিয়ে খাওয়ার জন্য ব্যবহার করে, কিন্তু গরমকালে লোকে একটু কম খায়, কিন্তু শীতকালে বেশি খায় এইগুলো, তার জন্য ডিমান্ডটাও বেশি হয়। এই জন্য একটা কথা কি, এর ডিমান্ড আছে, এবং লোকাল পার্টি আমাদের কটা মাল তৈরি হচ্ছে, শুধু আমার ক্ষেত্রে না, আমাদের কথা বলছি, কটা মাল তৈরি হচ্ছে, লোকাল পার্টি যারা আছে তাদেরই চাহিদা পূরণ হচ্ছে না। তবে রেটটা দেখুন, লোকাল পার্টি তো 10 টাকা কমে কিনতে পারলে তাদের ভালো, একদম একদম, ওরা চাইবে ওরা বার্গেনিং করবে, কত কমে নিতে পারে, আপনি এটাই হচ্ছে ব্যাপার, কিন্তু ডিমান্ড কম নেই। একদম একদম রাইট, ওদেরই দেন 10 টাকা কমে দেন, দেখেন সব নিয়ে যাবে। আচ্ছা, এই হচ্ছে ব্যাপার। আচ্ছা দাদা, তাহলে আমরা একটু মেডিসিনের পার্টের ব্যাপারটা আসি, যে আপনি ভ্যাকসিন কখন কখন করছেন? এটা হচ্ছে শুরুতেই যখন বাচ্চাটা 45 দিন 3 মাস বয়স হয়, তখন ভ্যাকসিনগুলো কমপ্লিট করা উচিত। কি কি ভ্যাকসিন করছেন? এটা হচ্ছে এফএমডি, আর একটা কি জ্বর, সাইন ফ্লেভার না, হ্যাঁ আমার অতটা খেয়াল নেই। যাই হোক, এই দুটো ভ্যাকসিনই আমি, বললেন যে অন্য একজন এসে করে, হ্যাঁ অন্য একজন এসে করে দিয়েছে, আমি অভিজ্ঞতা নই পশু সম্বন্ধে, 1 বছর আস্তে আস্তে অবশ্যই। কারণ কি দেখুন, হয়তো দাদা অন্য পেশায় অভিজ্ঞ, যে কোনো ক্ষেত্রে লোক যদি নতুন কিছুতে আসে, সেক্টর আসে, সেক্ষেত্রে কিন্তু আস্তে আস্তে অভিজ্ঞ হয়, তাই না? আমার এই মেডিসিন গুলো সম্বন্ধে এতটা অভিজ্ঞতা এখনো হয়নি, শুনে শুনে আপনাদের মতো যারা আছেন তাদের কাছ থেকে শুনে শুনে আর কি শিখছি। আচ্ছা, তো আমি একটু দেখে, দাদা দেখেছেন যে আউটলেট যাওয়ার জন্য ড্রেনটা করেছে, আর ড্রেনের মধ্যে দিয়ে কিন্তু দেখুন তো চুন ব্লিচিং পাউডার করে, যাতে মশামাছি না পড়ে। দেখুন তো একটা মশামাছি কিন্তু এর ভিতর পড়ে নেই, কিন্তু দেখেছেন? আর এইগুলো যদি না ছিটাতো, এখানে কিন্তু মশামাছির উৎপাদ হতো, এক্ষেত্রে কিন্তু বিভিন্ন ধরনের প্রবলেম হতো। তো দাদা দাদার যেহেতু ফিড খাওয়াচ্ছে, ফিডের জন্য কিন্তু দাদার এখানে একটা ঘর আছে, বাড়িতে একটা গোডাউন রয়েছে, এই দিকে একটা লক্ষ্য রাখবেন যে ফিডটার মধ্যে যেন কোনো প্রকার ইঁদুরে মানে পটি না করে। ইঁদুরের পটি থেকে কিন্তু বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া হয়, যেটাকে সানমোনালাস নাকি একটা ব্যাকটেরিয়া বলে, নাম বলে, সেই ব্যাকটেরিয়া দ্বারা আপনার এনিম্যাল কিন্তু অ্যাফেক্টেড হতে পারে। খাবারটা ভালো রাখবেন, ভালো জায়গায় রাখবেন, ভালোভাবে স্টোর করবেন, ড্যাম যাতে না হয়, ছত্রাক যাতে না হয়। কোম্পানির খাবার যদি খাওয়ান, কোম্পানি যত দিনের মধ্যে খাওয়াতে বলবে, ঠিক তত দিনের মধ্যেই কিন্তু আপনারা ফিড খাওয়াতে বলবেন। কারণ আমি যতটা জানি, আমাদের অভিজ্ঞতায় বলে যে একটা কোম্পানি বলে যে 2 থেকে 3 মাস খাবারের ডিউরেশন আছে, কিন্তু একটা এই রেশিওতে দেখা গেছে যে
যত তাড়াতাড়ি কোম্পানি থেকে খাবারটা তৈরি হবে, যত তাড়াতাড়ি খাওয়াতে পারবেন তত ভালো কিন্তু রেজাল্ট হতে পারে। তার জন্য বিভিন্ন কোম্পানির ফিড কিনলে টাটকা টাটকা আনবেন, টাটকা টাটকা খাইয়ে শেষ করে দেবেন কিন্তু, ঠিক আছে। আর যদি নিজে ফিড তৈরি করতে পারেন তাহলে তো আপনি বুঝতে পারবেন যে এই খাবারটা কতদিন রাখতে পারেন। কারণ জলীয় বাষ্প যদি ফিডে বেশি থাকে তাহলে কম দিন থাকবে, শুকনো যদি বেশি থাকে সেই ফিডটা বেশি দিন থাকবে। এইটা হচ্ছে সিস্টেম। তো আমার দর্শকদের জন্য একটু কিভাবে কি বলবেন, যারা নতুন শুরু করবে আপনার মতন, তারা কিভাবে শুরু করবে? আমি দেখুন, এই কাজটা ভালো, কিন্তু পরিশ্রম আছে, পরিশ্রম করতে হবে। পরিশ্রমের মেহনতের ফল নাকি মিঠা হয়, একদম এটাই বলবো। আর করুন, যদি কারোর করার ইচ্ছা থাকে করুন, ভালো কাজ। বেকার যারা আছেন, যদি দুটো পয়সা কামাতে চান, তাহলে গ্রামগঞ্জের মানুষের তো কাজকর্ম একদমই নেই বললেই চলে। এই মাঠে খেটে মজুরি করে কত টাকা হয়, তার থেকে আমার মনে হয় 10টা নিয়ে শুরু করলে তার থেকে একটু ভালো থাকা যাবে, এটা বলতে পারি। তবে পরিশ্রম মেহনতটা আছে, এইটা বলবো। পরিশ্রম ছাড়া কিছু হয় না। ঠিক ঠিক ঠিক। হ্যাঁ, আমিও তো করছি, আমি নিজে করছি। আচ্ছা আচ্ছা, হ্যাঁ ঠিক আছে। তাই দর্শক শেষ করব। তা শেষ করার আগে আর একটা রিকোয়েস্ট, চ্যানেলে যদি নতুন হন তাহলে অবশ্যই আরেকটা কথা বলি মাঝখানে, যেই শুরু করুন এই কাজটা, কথাটা একটু শুনতে খারাপ লাগলেও যথেষ্ট সত্য, এটা কিন্তু একদম গরিব মানুষের কাজ নয়। এটা কিন্তু মাথায় রাখতে হবে একদম। এখন যদি কেউ গরিব মানুষ যদি কষ্ট করে 2 লাখ টাকা, 4 লাখ টাকা, 3 লাখ টাকা জোগাড় করলো, সে যদি মনে করে পালতে পারে, পালাটা আলাদা ব্যাপার, সে যদি মনে করে একটা ফার্ম করবো, তাহলে সে কুলোতে পারবে। এই জিনিসটা মাথায় রাখতে হবে। আচ্ছা আচ্ছা, একদম। দাদা যে কথাটা বলছে যে আসলেও যে একটা অ্যানিমাল রেডি করতে যদি বাচ্চা কেনেন, একটা রিসিতে দেখা যায় 13 থেকে 14,500 টাকার মধ্যে খরচা হচ্ছে। বাচ্চা কিনে ফিড দিয়ে আপনার ফার্ম ম্যানেজমেন্ট সবকিছু খরচা দিয়ে প্রায় 13 থেকে 14,500 টাকা খরচা হয়। সেই মালটার উপরে যেমন রেট থাকে, দাদা যেমন বললো যে আমার এখানে এত রেট আছে, আর এক জায়গায় আর এক রেট আছে, মানে স্থানভেদে রেটের তারতম্য হয়। কিন্তু কোনো জায়গায় যদি 18,000 টাকা কুইন্টাল থাকে, কোনো জায়গায় দেখা যাচ্ছে সেটা 18,500 আছে, কোনো জায়গায় 9,500 আছে, কোনো জায়গায় হচ্ছে 20,000 আছে, মানে স্থানভেদে এটার কিন্তু রেটের তারতম্য হয়। কিন্তু তাহলে দেখুন 10টা যদি শুকর যদি আপনাকে 6 মাস পুষতে হয়, তাও যদি 14,500 খরচ হলেও কত 1,45,000 টাকা কিন্তু আপনার 6 মাসে খরচা হচ্ছে। তাহলে সেই টাকাটা যোগান দিতে হবে কিন্তু আপনাকে। হ্যাঁ অবশ্যই। তারপরে ঘর করার খরচা আছে, হ্যাঁ অনেক ব্যাপার, মেডিসিন, যেহেতু ওয়ান টাইম হয়তো আপনি সেটা রাখতে পারবেন, কিন্তু এইটা প্রতি লটেতে এই টাকাটা আপনাকে রোলিং করতে হবে, ঠিক আছে। এই জন্য চেষ্টা করবেন। আবার অনেকে আছে দাদা যে ফিড না খায়, ন্যাচারাল খাবার খায়, কিন্তু সে শুকরগুলো লালন পালন করছে, হয়তো সেটা টাইম বেশি লাগছে, হয়তো সেটা 10 মাস 11.5 মাসও লেগে যাচ্ছে, কিন্তু ন্যাচারাল খাবার রয়েছে, ঠিক আছে। ন্যাচারাল খাবার খাইয়ে ফার্ম করা সম্ভব না। ফার্ম সেক্ষেত্রে আপনার কথায় যুক্তি আছে যে ফার্ম করা সম্ভব, মানে কমার্শিয়াল ভাবে সম্ভব না। আমি বললাম পালতে পারি, দুটো 4টে পালতে পারি, এইরকম অবস্থা। একদম ঠিক আছে। তো নমস্কার, তো ঠিক আছে। তো আজকের মতন এই প্রতিবেদন এখানে শেষ করছি। দেখা হচ্ছে অন্য কারোর সঙ্গে অন্য কোনো প্রতিবেদনে। সঙ্গে থাকবেন, দেখতে থাকবেন দ্য ফার্মিং মাস্টার ইউটিউব চ্যানেল।